কার্যত মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মাটি থেকে উত্তরবঙ্গের আগামীর পরিকাঠামো উন্নয়ন বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী বার্তা দেন এবং প্রশাসনিকভাবে প্রশাসনিক স্তরকে বা আধিকারিকদের কী বার্তা দেন, জনপ্রতিনিধিদের কী বার্তা দেন, সেই দিকে আমাদের চোখ থাকবে। আন্দোলনকারীদেরও বড় একটা অংশ আমি মনে করি এতে বিরক্ত হবেন আগামীতে, এবং আগামীতে তাদের যেই আন্দোলনের চলার পথের ভুল সেটা বুঝতে পারবেন। তবু তারা রাজনীতির রুটি শেখার জন্য আন্দোলনটাকে ব্যবহার করছে, যে নিজস্ব টিআরপি বাড়ানোর জন্য, নিজস্ব রাজনৈতিক কেরিয়ার সেখান থেকে রচনা করার জন্য। এটা একেবারে খুব হতাশাজনক, এবং এর বিরুদ্ধে সার্বিকভাবে আন্দোলনের প্রতি যে সহমর্মী মানুষ, তাদের স্পিরিটও ধাক্কা খাচ্ছে বলে আমি মনে করছি। ওনের ইস্যুতে আমরা সকলে সহমর্মী, কিন্তু আন্দোলনকে কার্যত রাজনৈতিক ঢঙে ব্যবহার, রাজনৈতিক খামে পুড়ে দিয়ে বন্দি করে দেওয়া, সেটা কার্যত আন্দোলনের স্পিরিটটাকেই ধাক্কা দিচ্ছে। বাইরে থেকে চেষ্টা করব একটা ক্যাভাস করার বা একটা কিছু এজেন্ডা নিজের ফিক্স করার, সেটা আমি মনে করি বাংলার মানুষও ভালোভাবে নেয়। 26শে বিধানসভা নির্বাচন হাতে আর এক বছরের সময় বাকি নেই। ঠিক তার আগেই মুখ্যমন্ত্রী করলেন রদবদল হলে পুরো রাজ্য জুড়ে। কোনো বড়সড় ইঙ্গিত দিচ্ছেন কি তিনি? আমি মনে করি, দেখুন, এটা রুটিন প্রক্রিয়া। যে কোনো রাজনৈতিক দল বা নির্বাচনমুখী রাজনৈতিক দল তারা তার সাংগঠনিক কাঠামোকে বারবার করে ঝাড়াই বাছাই করে নেয়, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছিলেন যে পারফরমেন্সের বিচারে একটা রদবদল আনার ক্ষেত্রে বা পারফরমেন্সের মূল্যায়নের ক্ষেত্রে সে বিষয়টা দেরিতে হলেও সার্বিকভাবে দলের সর্বোচ্চ যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে বাকি সমস্ত শীর্ষ নেতৃত্ব, তাদের সকলের অনুমোদনক্রমে প্রকাশিত হয়েছে একটা জেলা সভাপতির তালিকা, তার সঙ্গে কিছু সংযোজিত রাজ্য কমিটির নামও এসছে। ফলে সার্বিকভাবে আমি মনে করি যে এটা দলের একটা সাংগঠনিক সংস্কার, এবং এই অর্গানাইজেশনাল রিফর্মে দল আরও নির্বাচনমুখী হয়ে নির্বাচনে জেলায় জেলায় কী করে আরও ভালো ফলাফল করবে সেই লক্ষ্যমাত্রা নিয়ে একটা প্ল্যানিং ছিল, সেটার ইমপ্লিমেন্টেশন হয়েছে। এছাড়া এর মধ্যে আমি আলাদা করে কোনো ইঙ্গিত খুঁজে পাচ্ছি না। ইতিমধ্যে আমরা দেখলাম শান্তনু সেন তিনি বিপাকে পড়েছেন। ইতিমধ্যে আবারও খবরের শিরোনামে তার নাম উঠে আসছে। এবার যে অভিযোগ তার নামে এসছে, মূলত অভিযোগের ভিত্তিতে তার নাম শিরোনামে, সেখানে বলা হচ্ছে যে বিদেশি ডিগ্রি ভুয়োভাবে ব্যবহার করে তার পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ তার বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, শান্তনু সেন নিশ্চিতভাবে আমাদের দলের প্রাক্তন সাংসদ, হ্যাঁ, এবং চিকিৎসক পেশায়। তবে যে অভিযোগের কথা বলছেন সেই অভিযোগ নিয়ে কোনো কথা বা অভিযোগের সত্যতা নিয়ে কোনো কথা, দুটো ক্ষেত্রেই এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে বলার ক্ষেত্রে অপারগ, এবং পাশাপাশি দলেরও এখানে আমি মনে করি না যে আলাদা কোনো বক্তব্য থাকতে পারে। কারণ এখানে একজন অভিযোগ করছেন যিনি বা যারা অভিযোগ করছেন এবং যার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, এই দুটো পার্টি ছাড়া এখানে তো আলাদা কোনো থার্ড পার্টি এন্ট্রান্সের বা তৃতীয় পক্ষ প্রবেশের সুযোগ নেই। কিন্তু দল যদি এখানে আলাদা করে কোনো বলার জায়গা থাকে, তবে নিশ্চিতভাবে সেটা আমি নই বা আমরা নই, সেটা দলের যারা দায়িত্বপ্রাপ্ত মুখপাত্ররা রয়েছেন বা দলের যদি কোনো দায়িত্বপ্রাপ্ত অফিসিয়াল কিছু বলেন, সেটা নিশ্চিতভাবে তখন দলের বক্তব্য হিসেবে পরিগণিত হবে। হ্যাঁ, হতে পারে, মিথ্যে অভিযোগ তো হতে পারে। একটা অভিযোগ উঠেছে মানেই সেটা সত্যি এমন নয়, আবার একটা অভিযোগ উঠেছে মানেই সেটার কোনো সত্যতা নেই এটা ধরে নেওয়াটাও এমনটা নয়। ফলে নিশ্চিতভাবে আমি মনে করি এটা তার বিরুদ্ধে একটা ব্যক্তিগত অভিযোগ কেউ বা কারা তুলেছেন, সেই ব্যক্তিগত অভিযোগকে খণ্ডনের 100% অধিকার তার রয়েছে। আবার সেই যারা অভিযোগ তুলেছেন সেই ব্যক্তিগত অভিযোগটার প্রমাণ করার 100% কর্তব্য বা ডিউটি কিন্তু তাদের, যারা অভিযোগটা তুলেছে। ফলে এটা আমি মনে করি দুটো পক্ষ এখানে কথা বলাটাই শ্রেয়। এখানে আলাদা কোনো পক্ষ, আলাদা কোনো কথা বলার তো কোনো জায়গা নেই, জায়গা আছে বলেও আমি মনে করছি না। ইতিমধ্যে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সামনে আমরা জানি যে এর আগেও তিনি উত্তরবঙ্গ সফরে একবার গেছেন, তার পরবর্তীতে এসে আবার তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এর পরবর্তী কার্যক্রম নিয়ে কী বলবে মুখ্যমন্ত্রী? না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বরাবর তার প্রিয় জায়গা, এবং পাহাড় থেকে শুরু করে আমাদের তরাই ডুয়ার্স উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে একাধিক কাজ তিনি করেছেন। বিশ্ববিদ্যালয়গুলো তৈরি থেকে শুরু করে রাজবংশী সমাজ, আদিবাসী সমাজ, সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যাচ্ছেন সরকারি প্রোগ্রামে, মূলত প্রশাসনিক সভা রয়েছে বা বাণিজ্য সম্মেলন রয়েছে শিলিগুড়িতে, এছাড়াও আমাদের জলপাইগুড়িতে ডাবগ্রামে প্রশাসনিক সভা রয়েছে। ফলে কার্যত মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মাটি থেকে উত্তরবঙ্গের আগামীর পরিকাঠামো উন্নয়ন বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী বার্তা দেন এবং প্রশাসনিকভাবে প্রশাসনিক স্তরকে বা আধিকারিকদের কী বার্তা দেন, জনপ্রতিনিধিদের কী বার্তা দেন, সেই দিকে আমাদের চোখ থাকবে। কিন্তু আমি একজন উত্তরবঙ্গের ছেলে হিসেবে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ শুধু নয়, সারা বাংলার নেত্রী। তিনি উত্তরবঙ্গে আসছেন, তৃণমূল কর্মীরা একইভাবে আরও চাঙ্গা হবেন, এবং তৃণমূল কর্মীরা বা তৃণমূল স্তরের যারা আমাদের গ্রাসরুটে কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসাটা তো একটা বাড়তি আবেগ, সেটা নিশ্চিতভাবে আমি মনে করি দলকে আরও সেখানটায় আরও উৎসাহী করে তুলবে।
আচ্ছা, উত্তরবঙ্গের প্রসঙ্গ তো আমরা কথা বললামই, তার পাশাপাশি এই কলকাতার উপরে সবথেকে বড় বিষয় এই মুহূর্তে যেটা চলছে তা হলো বিকাশ ভবনে চাকরিহারাদের অবস্থান। এর আগেই আমরা দেখেছিলাম বৃহস্পতিবারে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ভিত্তিতে গতকালই একটি মূলত 17 জনের নামে তলব পাঠানো হয়েছে এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে তলবে সাড়া না দিলে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হবে। কি বলবেন? না, এটা তো লিগ্যাল প্রসেস, এখানে আমি আলাদা করে কি বলবো, কিন্তু বিষয় হচ্ছে যে পদ্ধতিতে বা ঢঙে আন্দোলনটা গত অন্তত 3-4 দিন থেকে চলছে, সেটা কিন্তু আন্দোলনের পরিভাষা নয়, বা সেটা অন্তত আন্দোলনের মানে স্পিরিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে আমি মনে করছি না। তার কারণ হচ্ছে আন্দোলনটার যে দাবি, যে যন্ত্রণার গর্ভ থেকে আন্দোলনটা উঠে এসছে, সেটার সঙ্গে আমরাই সহমর্মী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই বাংলার প্রথম নেত্রী যিনি এই ইস্যুটাকে ডেকে নিয়ে তার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে, তারা বলেছেন মুখ্যমন্ত্রী শুনেছেন। নেতাজি ইন্ডোর কার্যত একটা, আমি বলছি যে একটা আদান প্রদানের মঞ্চ হিসেবে কিন্তু পরিণত হয়েছিল, যেখানটায় এক পক্ষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার মতো করে তার কথা বলছেন, আন্দোলনকারীরা তার মতো করে তাদের কথা বলছেন, এবং শেষ পর্যন্ত সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, দলের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বার্তা দিচ্ছেন যে আমরা পাশে আছি। কিন্তু বিষয়টা তো সুপ্রিম কোর্টে রয়েছে, তো বিকাশ ভবনের সামনে হাঁটু গেড়ে বসে বা নীল ডাউন করে বা শুয়ে থেকে কী লাভ আছে? কিন্তু তারা এক শ্রেণীর আন্দোলনকারী, তারা চেষ্টা করছেন আন্দোলনটাকে কার্যত টিআরপি আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য। তাদের নিজস্ব আরজিকরের যে আমরা ঘটনা তখন বারবার বলছিলাম, এখনও বলতে বাধ্য হচ্ছি দুঃখ হলেও, যে নিজস্ব টিআরপি বাড়ানোর জন্য, নিজস্ব রাজনৈতিক কেরিয়ার সেখান থেকে রচনা করার জন্য, এটা একেবারে খুব হতাশাজনক। এবং এর বিরুদ্ধে সার্বিকভাবে আন্দোলনের প্রতি যে সহমর্মী মানুষ, তাদের স্পিরিটও ধাক্কা খাচ্ছে বলে আমি মনে করছি। এই শুভেন্দু অধিকারী গিয়ে বলছেন, বলতেই পারেন, কিন্তু যে ঢঙে বলছেন, যে আঙ্গিকে সেখানে আগলে মানে আন্দোলনকারীরা জড়িয়ে ধরছেন, কার্যত আমি মনে করি যে এটা আন্দোলনের যে নিরপেক্ষ স্পিরিট বা আন্দোলনের যে ইস্যুভিত্তিক স্পিরিট, সেটাকে কোথাও না কোথাও গিয়ে নাড়িয়ে দিচ্ছে। আন্দোলনকারীদেরও বড় একটা অংশ আমি মনে করি এতে বিরক্ত হবেন আগামীতে, এবং আগামীতে তাদের যেই আন্দোলনের চলার পথের ভুল সেটা বুঝতে পারবেন। তবুও আমরা দল হিসেবে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমভাবে আন্দোলনের পাশে রয়েছেন, দাবির পাশে রয়েছেন, কিন্তু আন্দোলন আলাদা করে তো এখানে রাজ্য সরকারের বিরুদ্ধে করে লাভটা কী, বা কোর্টের বিরুদ্ধে তো আন্দোলন করতে পারবে না। এখানে আইনি প্রক্রিয়া লড়তে হবে, আইনি পদ্ধতিতে যেতে হবে। এবং মুখ্যমন্ত্রী তো বারবার করে বলেছেন যে সমাধানের ক্ষেত্রে বা একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে যা যা করার জায়গা থেকে রাজ্য সরকার সবটা করছে, সবটা চেষ্টা করছে। তারপরে বাকিটা কোর্টের সিদ্ধান্ত, কোর্টে রাজ্য সরকার মুভ করবে, আন্দোলনকারীরাও পার্টি হয়ে মুভ করছেন। শুধুমাত্র যে পুলিশই তলব করা হয়েছে তা কিন্তু নয়, আমরা আরও একটি বিষয় যেটা নজরপাতের মতন, সেটা হলো যে পড়ুয়ারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের অভিভাবকদের সঙ্গে তারা রাস্তাও হেঁটেছিলেন। এবং এবার এই পড়ুয়াদের উপস্থিতি নিয়েই মূলত ওয়েস্ট বেঙ্গল চাইল্ড প্রোটেকশনের তরফ থেকে একটি স্বপ্রণোদিত মামলা করা হয়েছে, এবং সেই মামলায় বিধাননগর কমিশনারেটকে 3 দিন সময় দেওয়া হয়েছে রিপোর্ট পাঠানোর জন্য, যেটা বলা হচ্ছে যে শ্রম বিধি আইন লঙ্ঘন করা হয়েছে পড়ুয়াদের উপস্থিতিতে। না, সেটা তো অবশ্যই, যদি পড়ুয়া বলতে আপনারা যদি কলেজ পড়ুয়া বলছেন তাহলে তো এখানে বিষয়টা ছিল না, এরা স্কুল পড়ুয়ার এখানে ব্যাপার রয়েছে। মাইনর যারা যদি 18-র নিচে হয়, সেক্ষেত্রে আইনের পরিকাঠামো কী রয়েছে, তারা কী ভিত্তিতে গেল, তারা আন্দোলনে যোগদান করা থেকেও জোর করে নিয়ে গেল কিনা, নাকি তারা গেলেও তো তাদের কী করানো হলো সেখানে আন্দোলনে যোগদান করানোর নামে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো আইনের জায়গায় রয়েছে। এখন সমাজ সচেতন একজন পড়ুয়া হবেন স্বাভাবিক, কিন্তু মানে আমরা তো কেউ জন্মালে অন্নপ্রাশন হলেই তাকে বলি না গিয়ে তুমি ভোট দাও বা ভোটের প্রচার করো। তো সেই জায়গা থেকে আইনের জায়গা থেকে আইন মানে আমাদের চাইল্ড প্রোটেকশন যে অ্যাক্ট কী রয়েছে এবং সেখান থেকে যা ইমপ্লিমেন্টেশন পুলিশ সেটাকে ফলো আপ করছে। কিন্তু আমি তো এক কথা আগেই বললাম যে এখানটায় আন্দোলনের ইস্যুতে আমরা সকলে সহমর্মী, কিন্তু আন্দোলনকে কার্যত রাজনৈতিক ঢঙে ব্যবহার, রাজনৈতিক খামে পুরে দিয়ে বন্দি করে দেওয়া, সেটা কার্যত আন্দোলনের স্পিরিটটাকেই ধাক্কা দিচ্ছে। সেটা উচিত নয় বলে আমি মনে করি। আমি করজোড়ে আবেদন করব যে আমরা প্রত্যেকে সহমর্মী, আমিও এই প্রজন্মের ছেলে, দল মত নির্বিশেষে আমি বলছি যে আন্দোলনের স্পিরিটের সঙ্গে আমি আছি। আপনাদের সঙ্গে একটা নিশ্চিতভাবে একটা অত্যন্ত ট্র্যাজিক ঘটনা ঘটে গেছে, এবং যেভাবে একটা কেরিয়ারের মাঝপথে আপনারা চাকরি কার্যত হারাতে বসেছেন বা একটা নির্দেশ এসছে, সেটা অত্যন্ত ভেঙে পড়ারই মতো বা ক্ষোভে ফুঁসে ওঠারই মতো। কিন্তু যিনি আপনার পাশে রয়েছেন, যে বডি, যে স্ট্যাচুটারি বডি আপনার সাথে রয়েছে, সেই সরকারের বিরুদ্ধে আপনি মারমুখী জঙ্গি রাজনৈতিক আন্দোলন করে আপনি মানে কী পাবেন এখান, বা রাজ্য সরকার তো যদি চায়ও তাও তো আপনার সমাধানটা করতে পারবেন। এখানে কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিষয়টা বিচারাধীন রয়েছে। ফলে এখানে আমাদের সকলকে একটা পক্ষ হয়ে, যারা এই দাবির সাথে সহমত আছি, একটা পক্ষ হয়ে একটা সমাধানের রাস্তায় যেতে হবে। চাকরিহারা বলছেন যে তাদেরকে আইনি পাকে ফেলা হচ্ছে যাতে তাদের যে আন্দোলনের গতি আছে সেটা যেন হ্রাস পায়।
এটা যারা বলছেন তারা রাজনৈতিক লোক, তারা বিজেপি আর সিপিএমের হাতে তামাক খান। তারা আন্দোলনকারী সবাই তাদের এই বক্তব্যের সঙ্গে সহমত নয়। দুটো একটা যারা আছেন আমরা জানি, তাদের চিনি, তাদের রাজনৈতিক পলিটিক্যাল ওরিয়েন্টেশন আছে, পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, তারা রাজনীতির রুটি শেখার জন্য আন্দোলনটাকে ব্যবহার করছেন। আমি বাকি আন্দোলনকারীদের বলবো এই বিষয়ে সতর্ক থাকতে। আরজি করের মতো নাহলে দেখা যাবে যে পরে লিঙ্কডিনে এরাও সিভিতে চেঞ্জ করছে, সিভিতে এডিট করছে যে আমরা আন্দোলন করেছিলাম। দেখেছিলাম যে গত রবিবারে গতকালই যে রাত 10টার পরে সেখানে উপস্থিত হয়েছিলেন অভয়ার মা বাবা এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে মূলত যে এরপরে তারা যদি নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান করে অর্থাৎ চাকরিহারা, তাহলে তারা তাদের পাশে থাকবে। থাকতে পারেন, গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক সিদ্ধান্ত, থাকতেই পারেন। কিন্তু আমরা একথা বলবো যে রাজনীতি করতে হলে সবিনয়ে বলছি, স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা সরাসরি রাজনীতির ময়দানে চলে আসুন। কিন্তু রাজনীতির ময়দানে আসবো না, কিন্তু বারবার করে রাজনীতির ময়দানে বাইরে থেকে উকি ঝুঁকি মারবো, বাইরে থেকে চেষ্টা করব একটা ক্যাওয়াস করার বা একটা কিছু এজেন্ডা নিজের ফিক্স করার, সেটা আমি মনে করি বাংলার মানুষও ভালোভাবে নেয় না। যদি রাজনীতি করতে, রাজনীতি করা তো পাপ নয়, খারাপ নয়, হ্যাঁ এত লোক করে, আপনারা করতেই পারেন আপনাদের ইস্যু ভিত্তিকভাবে। মনে হয় যে আন্দোলনের রূপরেখা ধীরে ধীরে বদলাচ্ছে, আন্দোলনের রূপরেখা ধীরে ধীরে শিথিল হচ্ছে। যে আন্দোলন, যে ন্যায্য দাবিতে কার্যত দল মত নির্বিশেষে সকলে, বিরোধী দল, শাসক দল, বিরোধী দলের সমর্থক, শাসক দলের সমর্থক এক কাট্টা ছিল, সেখানে যখনই পলিটিসাইজেশন হবে, পলিটিসাইজ করা হবে, আপনারা দেখলাম তো যে আরজি করের ক্ষেত্রে কী হলো, তারপরে বিচার হলো, বিচার এখনও সেই ধুঁকছে, বিচারের গতি ধুঁকছে। সেই জায়গা থেকে এই আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু সেই আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।